আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ভেক্টর এই চ্যাপ্টারটির এমসিকিউ নিয়ে। আমরা চলো বিগত 2-3 বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি যে কোন টপিকের উপরে বেশি বেশি প্রশ্ন আসে, এবং দেখা যাবে তুমি যদি মিনিমাম এতটুকু পড়ো তোমরা কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা চেষ্টা করবা তোমাদের বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে, তোমাদের গাইড বই, তোমরা যে এই বইটা ফলো করো সেই বইয়ের পুরোটুকু এমসিকিউ শেষ করতে। কিন্তু যাদের একদমই সময় থাকবে না তারা শুধুমাত্র এই ক্লাসটুকু দেখবা, কিন্তু এই ক্লাস থেকে তুমি একটা আইডিয়া পাবা যে হ্যাঁ এই টাইপের এমসিকিউগুলোই পরীক্ষাতে বেশি আসে। ঘুরে ফিরে দেখবে এগুলোর মধ্যেই ম্যাক্সিমাম থাকবে। কিন্তু তুমি যদি 25-25 টার্গেট করো তাহলে অবশ্যই তোমাকে গাইড বইয়ের বা বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো তোমার শেষ করা অবশ্যই জরুরি। তো চলো আমরা শুরু করি, একদম শুরু থেকেই শুরু করি। আমাদের কী বলছে যে দেখো, বলছে এ বি মানগুলো দিয়ে দিছে যে এ বি এর মান হচ্ছে 3 এবং এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ক্রস বি এর মান কত? খুবই সহজ, কারণ আমরা কি জানি যে এ ক্রস বি এর মান মানে কি? আসলে এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা, তাই না? এ ক্রস বি করলে এ বি সাইন থিটা পাওয়া যায় এবং দিকও পাওয়া যায়। তো ওরা শুধু মানটা বলছে, মানে এইটার কথা বলছে, তো এ বি সাইন থিটা। তো এ বি সাইন থিটার মানগুলো দেখো, এর মান 3, বি এর মানও 3, তাহলে 3 আর সাইন থিটা, তাহলে শেষ। এটাই তো, থিটার মতো জানি না, তাহলে কত আসবে? 9 সাইন থিটা। তো অ্যান্সার হচ্ছে এইটাই, 9 সাইন থিটা। কোথাও আছে নাকি খেয়াল করো, হ্যাঁ আছে, খ নম্বরের মধ্যে আছে 9 সাইন থিটা। এত সহজ প্রশ্ন আর কি, আমরা যেটুকু দিয়ে বেসিক পড়ছি ওইটুকু দিয়েই তুমি সমস্ত প্রশ্ন করতে পারবো মোটামুটি। হ্যাঁ, এই প্রশ্ন একটু কঠিন ছিল, সেটা কার? রাজশাহীতে এসে দিছে মনে হয়, রাজশাহীতে এসে। এটা আমাদের বইয়ে কিন্তু ছিল, এই প্রশ্নটা বই থেকে উঠাই দিছে, অনুশীলনী থেকে উঠাই দিছে, কিন্তু এটা কিন্তু তোমাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। যেমন কি বলছে খেয়াল করো, দেখি বলছে এখানে যে এ বি সি, যে ও এ বি সি এর ক্ষেত্রফল, যে দেখো এই দেখো ও, তারপর হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, বলছে এটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এখন এই অংশটুকুর ক্ষেত্রফল বের করবো কীভাবে? হ্যাঁ, আমি কী করবো, যদি আমি এখানকার মনে করো একটা আয়তক্ষেত্র মতো দেখতেছি, তো এটা যে হচ্ছে এই যে ভূমি, তারপর হচ্ছে কী বলে এটাকে, দৈর্ঘ্য, এই প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থে গুণ করে দিই, তাহলে তো ক্ষেত্রফল হয়ে যাবে, তাই না? তারপর ক্ষেত্রফল মানে কী হবে, যে ও এ ইন্টু ও সি, এরকম। আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থগুলো গুণ করে দিই তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? এবার এই দৈর্ঘ্য প্রস্থর মানগুলো তো দেওয়া নাই, খালি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1,1,2। এবার এই যে বিন্দুর স্থানাঙ্কটা, এইটা কি তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আসলে হ্যাঁ আমার ও এর মান কত, তারপর হচ্ছে ও সি এর মান কত। এটা খেয়াল করো, এই বিন্দুটা থেকে তুমি কীভাবে বুঝবা? এই বিন্দুটা এবি মানে কি? দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমি কি করবো, এই বিন্দুটা পাইতে চাইলে দেখো এইদিকে বুঝাইছি কি এক্স অক্ষ, এদিকে বুঝাইছে কিস অক্ষ? এক্স অক্ষ। এদিকে বুঝাইছে ওয়াই অক্ষ, এদিকে বুঝাইছে জেড অক্ষ। তুমি যদি বি বিন্দুতে পৌঁছাইতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে দেখো, তাহলে এই যে এখান থেকে কী আসছে, তোমাকে এই যে এক্স অক্ষের দিকে আসতে হবে। এক্স অক্ষের দিকে কোনো একটা ঘর আসতে, ধরলাম কি যে এক্স অক্ষের দিকে তুমি একটা ঘর আসলা, হ্যাঁ, যে এক্স অক্ষের দিকে তুমি একটা মান আসলা, এক্স অক্ষের দিকে মানটা আসলা কত? তোমার যেহেতু এই যে 3টা অক্ষ না, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে এই 3টা অক্ষ মানে এরকম 3D বোঝাইছে আর কি, যে এই যে এদিক হচ্ছে মনে করো এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আবার উপরে একটা অক্ষ আছে আর কি। তো তুমি কি বলো, দেখো এক্সের দিকে এক ঘর, তাহলে এক্সের দিকে এক ঘর, তো এখানে আমি রেখাটা এনে নিলাম যে এক্সের দিকে এক ঘর, এক্সের দিকে মনে করো তুমি এক ঘর আসছো আর কি। এক্সের দিকে এক ঘর আসলা এক্সের দিকে এক ঘর। তারপর তোমাকে ওই যদি বলছে ওয়াইয়ের দিকে কয় ঘর যাবো আমরা? দেখো ওয়াইয়ের দিকে লেখা আছে, এই দেখো যে লেখা আছে 1, ওয়াইয়ের দিকেও যাবো হচ্ছে আমরা কত? 1, ওয়াইয়ের দিকে যাবো কত আমরা? 1। তো ওয়াই কোন দিকে? এই যে এইদিকে, তাহলে এটা আসলে কোন দিকে? যে ওএম, এটা বোঝাইছে আর কি, ওএম। হ্যাঁ, তাহলে এই যে আমি কি করলাম, এই বরাবর যাবো কত? আসলে এই বরাবর যাবো, আসলে এই রেখা বরাবর যাবো, ওএম। তাহলে কী করলাম আমরা, দেখো যে এইটা আমরা পাইছি কি, এই যে এ এম, এইটুকু হচ্ছে আমাদের একটা ছিল এক্স অক্ষের দিকে, যে এক্স অক্ষ এদিকে ছিল, এক্স অক্ষ এদিকে, তাহলে এক্স অক্ষ এদিকে, ওয়াই অক্ষ এদিকে, তো আমরা এই ওয়াই অক্ষটা এদিকে। আচ্ছা, গেলাম আমরা। যাওয়ার পর আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপাতত মুছে দিচ্ছি, খেয়াল করো। তাহলে আমি এই যে এক্সের দিকের মানটা পাইলাম, 1, তারপর হচ্ছে এই যে ওয়াইয়ের দিকে যে রাশিটা ছিল, ওয়াইয়ের দিকের মানটা পাইছি আমি কত? 1। বা 2 কোন দিকে? 2 হচ্ছে উপরের দিকে, জেড অক্ষের দিকে, তো জেড অক্ষের দিকে এই মানটা কত খেয়াল করো, জেড অক্ষের দিকে মান এই যে জেড অক্ষের দিকের মান। তাহলে এই বিন্দুটা পাইতে হলে আমি জেড অক্ষের দিকে উঠবো কত? আবার 2 ঘর উঠবো, তাই না? তাহলে এই দেখো এক্স অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের দিকে খেয়াল করো পুরোটুকু জিনিস, তাহলে তুমি বুঝতে আরও বেশি সুবিধা হবে। মানে এরকম জিনিসটুকু পুরোটা, যে এক্স অক্ষের দিকে তুমি এক ঘর নামছো, ওয়াই অক্ষের দিকে তুমি কয় ঘর গেছো? এক ঘর গেছো, আর জেড অক্ষের দিকে 2 ঘর গেছো, তাহলে তুমি পাইছো কি? এই বিন্দুটা। এবার তোমাকে এখন বের করতে বলছে এখান থেকে যে কি বের করো, যে কার মান বের করো, যে তুমি বের করবা হচ্ছে ওসি এর মানটা বের করো, সরি আমাদের ক্ষেত্রফলটা বের করো। তো ক্ষেত্রফল মানে লাগবে কি, দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের এই দেখো ও এ ছিল, এই যে ও এ এর মানটা লাগবে, যে আমাদের যেটা লাগবে যে এই এক বাহু জানি, তাহলে তো হয়ে যাবে। তো আমার দরকার ও এর মানটা, আমার কোনোভাবে দরকার হচ্ছে, দেখো এগুলো তো আমি জানি, আমার কোনোভাবে এখন দরকার হচ্ছে ও এ, কোনোভাবে তুমি ও এটা বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে। তো ও এটা কীভাবে বের করো তুমি খেয়াল করে দেখো, তুমি জানো অলরেডি যে এখানকার এই ও এটা কীভাবে বের করা যায়।
ওইটা বের করো তুমি এইভাবে যে ও এ সমান, দেখো এই যে আমাদের এই ও এ সমান, এই যে এ এমটা আমি জানি এক্স অক্ষের দিকে আসছি কয় ঘর, এক্স দিকে আসছি আমি এক ঘর। তারপর আমি ও এম, ওই ও এমটাও জানি ও অক্ষের দিকে আসছি কয় ঘর, এক ঘর। এদিকে এক ঘর এদিকে এক ঘর, তাহলে এইটা কত আসবে, যে √2 আসবে, 1² পিথাগোরাস করলে। তাহলে এই দিকের এক বাহুর মান √2, আর এই দিকের মানটা কত খেয়াল করো, এই দিকের মানটা আমাকে বলেই দিচ্ছে যে আমি ও অক্ষের দিকে কতটুকু গেছি, 2 ঘর গেছি, দেখো বলেই তো দিছে ও সি আমি 2 ঘর গেছি। তাহলে এই দিকের মানটা √2, এদিকের মানটা কত, শুধু 2। আমি গুণ করে দিব, আমার ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কি যে ও এ, এ দেখো ও এ আর ও সি, যে ভূমি আর হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, গুণ করে দিলাম আমি। ও এ হচ্ছে √2, ও সি হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2√2, অ্যান্সার হচ্ছে কত, 2√2। তো এখানে ঝামেলাটা ছিল কোথায়, এই যে এইটুকুই বুঝে নেওয়া আর কি, এটাই কিন্তু ঝামেলা ছিল। তো এটা আলাদা করে শিখে রাখো, এখন থেকে শিখে রাখো, পরের বার পরীক্ষার জন্য তুমি পারো। পরেরগুলো আমরা দেখি, দ্রুত দেখি। বলছে কি যে যে নিচের কোনটি ভেক্টরের কার্ল, কার্ল কখন হয়, যেমন ক্রস গুণ করি, ক্রস গুণ দেখো এক জায়গার মধ্যে আছে এবং ঠিকঠাকই আছে, প্রথমে ন্যাবলা অপারেটর আছে, তারপরে ভেক্টর রাশিটাও আছে, মানে ঠিকঠাকভাবে আছে যে কার্ল, নিচে কোনটা কার্ল। হ্যাঁ, তো সেটা আমরা বুঝলাম কার্লের টুকু। আমরা দেখি এখানে আমাদের আরও অঙ্ক আছে, সবগুলো আমরা একটা একটা করে দেখতে দেখতে যাই, একটা একটা বোর্ড আমরা শেষ করি, বোর্ড অ্যানালাইসিস আমরা করি আসো। তাহলে এখানে কী বলছে, এখানে বলছে হচ্ছে আমাদের দেখো যে আই ক্রস জে ক্রসকে এটা মানবে, আগে শিখেছিলাম যে কীভাবে করতে হয়, ব্রাকেটের অংশটুকু আগে কাজ করবা। আমরা নিয়ম বলেছিলাম কি যে জে কে, মানে তোমাকে আমি চিত্রটা দেখাই দিই একটু, যে আমরা কীভাবে জিনিসটাকে মনে রাখছিলাম, তোমার মনে করে একটু দেখো, এই জিনিস শিখছিলাম আমরা যে আই, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কে, এই প্যাটার্নটা মনে রাখবো আমরা, যে আয়ের পরে জে আসে, জে এর পরে কে আসে, কে এর পরে আবার আই আসা উচিত, এরকম। তো দেখো এবিসিডিতে এরকমই তো আসে, আই জে কে, তো এই চক্রটা মনে রাখবো, আই জে কে, তারপরে আবার আই জে কে। তো জে এর পরে কে, এখানে তো তাই আসছে, হ্যাঁ দেখো জে এর পরে কে আসাই উচিত, যখন দুই জিনিসে ক্রস করবা অ্যান্সার হবে অন্যটা। তো জে আর কে এর ক্রস করছো মানে কি অ্যান্সার আসবে আই, তবে প্লাস আই না মাইনাস আই। তো জে এর পরে কে আসা উচিত, জে এর পরে কে আসছে তার মানে প্লাস, তাই প্লাস আসবে, মাইনাস হবে না। আর আগে থেকে একটা আই ছিল, এবার দেখো আই ক্রস আই, আমরা জানি সেম সেম জিনিসের ক্রস কী হয়, শূন্য হয়, আমরা শিখে আসছিলাম বেসিকের মধ্যে, কারণ আই সাইন 0 একই দিকে মানে কি 0 ডিগ্রি, সাইন 0 মান 0 হয়, তার মানে আলটিমেটলি 0 হবে, অ্যান্সারটা কী হবে 0, তাই দাগাই ফেলবা কি অ্যান্সার হবে কত আমাদের 0। ঠিক আছে, গেল। এরপরে খেয়াল করো আমাদের কি বলছে, এখানে আরেকটা জিনিস আছে আমাদের, আরেকটা সেম একই অঙ্ক দিচ্ছে, দেখো তেমন এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক বোর্ড দিচ্ছে, তুমি নিজে থেকে বুঝতে পারতেছো এবার যে হ্যাঁ, তার মানে আমার পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এই ধরনের জিনিসগুলো আমাকে একদম নখদর্পণে রাখতে হবে, এরই তো আমাদের টার্গেট। তো আমরা এভাবে অ্যানালাইসিসটা বুঝতে পারতেছি এখান থেকে আর কি। হ্যাঁ, তো ফাইন, দেখো কী বলছে, আবারও সেম কাহিনী, কী বলছিলাম, ক্রস গুণনে আই আর জে আছে, তো অ্যান্সার ক্রস গুণ করলে ভিন্ন জিনিসটা আসবে আই জে, আর আমি তো নিয়ম বলে দিচ্ছিলাম আয়ের পরে জে এর পরে কে, তো আয়ের পরে তো জে আসা উচিত, তাই তো আসছে। আর এখানে একটা আছে আই, আবার তো শুরুতে আই, শুরুতেই রাখতে হবে, মাতব্বরি করা যাবে না, আই ক্রসকে। আবারও আমরা জানি যে ভিন্ন জিনিস মানে এরকম ক্রস গুণ করলে কী হবে, যে দুজন আছে তার ভিন্নটা আসবে, আই কে করলে জে আসবে, আচ্ছা জে আসলো, কিন্তু প্লাস না মাইনাস, এবিসিডিতে কে এর পরে আয় আসবে, মানে চক্রের মধ্যে কে এর পরে আয় আসা উচিত, কিন্তু কিন্তু আয় আগে চলে আসছে, তার মানে উল্টা, তার মানে মাইনাস দিতে হবে, অ্যান্সারটা কী হবে মাইনাস জে, এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, পরেরটাও দেখে নাও, যশোর বোর্ড 23 আসছে, প্রত্যেক বোর্ড কিন্তু একটা দিচ্ছে। আবারও ক্রস মানে ব্রাকেটটুকু আগে করবা, জে আর আই গুণ করলে কি আসবে, এটা কে আসবে, জে আর আই। এবার দেখি প্লাস না মাইনাস, নর্মালি আয়ের পরে যে আসে, কিন্তু এখানে কি যেটা আগে আসছে না, উল্টা আসছে, মাইনাস দেবে একটা। জে আর কে গুণ করলে আয় আসবে চোখ বন্ধ করে, কিন্তু প্লাস না মাইনাস, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে আবার, হ্যাঁ মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, জে আর কে করলে আয় আসবে, কিন্তু খেয়াল করে দেখো এই জে এর পরে কে আসবে, তো জে এর পরে কে আসছে এটা আসা উচিত, তাহলে প্লাসই আসবে। তো জিনিসটা হচ্ছে আই ক্রস কে, এইটার রেজাল্ট আবার কী হবে খেয়াল করো, তুমি মাইনাসটাকে ভুলে যাও, মাইনাসটা আসে মনে করো, মাইনাসটাকে দিয়ে রাখলাম আগে থেকে, আই আর কে গুণ করো, আই আর কে গুণ করলে জে দিয়ে কিছু একটা আসবে, জে আই এর পরে কে, দেখো আয়ের পরে কে আসছে, কিন্তু আসা উচিত কি কে এর পরে আয়, তাই না, তার মানে এখানে উল্টা আছে, আয়ের পরে কে আসছে তো আসা উচিত না, আসা উচিত কে এর পরে আয়, কে ক্রস আয়, উল্টা আছে দেখে আরেকটা মাইনাস, তো এই দুই মাইনাস মিলে কী হয়ে যাবে, মাইনাস মিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তবে কি জে, অ্যান্সার কী হবে আমাদের যে হচ্ছে জে। তাহলে লিখবো আমরা কি, তো একটু খেয়াল করো জে আসছে, যে অপশনটা আমরা পাচ্ছি না, হ্যাঁ এই যে লেখা আছে সঠিক উত্তর নেই আসলে, তো কষ্ট করে বের করছো কিন্তু সঠিক উত্তর আসলে নাই, হ্যাঁ তার মানে আসলে সঠিক উত্তর নাই, তো অ্যান্সারটা কী হবে যেই হবে, হ্যাঁ অ্যান্সারটা কী হবে যেই হবে। আশা করি বুঝতে পারছো। এখানে আপেক্ষিক বিজ্ঞানের একটা ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, রাজশাহী বোর্ড 23 আসছে, হচ্ছে একটি কার ও মোটরসাইকেল একই দিকে, কার এবং মোটরসাইকেল একই দিকে গতিশীল,
বলছে কারের সাপেক্ষে মোটরসাইকেল আপেক্ষিক বেগ লেখা শিখেছিলাম। কারের সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে তাকে উল্টাই দিয়ে অন্য জনের সাথে যোগ করে দিব, নিয়ম বলছিলাম না? যার সাপেক্ষে বলবে তাকে আমরা উল্টাই দিব, মানে মাইনাস করে দিব, দিয়ে যোগ করে দেবো। যোগ করা মানে তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি জিনিসটা আসবে এরকম আসবে যে ভিএম প্লাস মাইনাস ভিসি। তাহলে আলটিমেটলি কী আসলো? যে ভিএম মাইনাস ভিসি তো আসলো। অ্যান্সার কোনটা হবে দেখো, এই যে ভিএম, এই যে খ নম্বর, এটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু এটা শিখছিলাম বেসিকের মধ্যে, আমরা বেসিকে যা যা পড়ছি এর মধ্য থেকেই আসবে। দেখো এখন তো প্রত্যেকটা প্রশ্ন আমাদের কমন পড়ছে কিন্তু, হ্যাঁ খেয়াল করো। পরে আমাদের কি বলছে, এটা একদম কমন প্রশ্ন, এম এর মান কত হলে লম্ব হবে? লম্ব হওয়ার শর্ত কি জানি আমরা? ডট গুণফল 0 হয়। তুমি ধুমায় ডট গুণফল 0 করবা, ডট গুণ করো -3। তুমি গুণ করার সময় খেয়াল করবা আই জে কে ঠিক মতো আছে কিনা দেখে নিবা। চালাকি করতে পারে, মাঝখানে কে দিতে পারে, যেটা পরে দিতে পারে, তুমি ধাপ গুণ করলে ভুল হবে। তখন দেখে গুণ করো, আয়ের সাথে আয়ের গুণ। তো -3 সাথে 5 গুণ করলে কত হবে? -15। তারপরে 7-এর সাথে দেখো যে এই যে -a, তারপরে কত? -7a। তো এই -3-এর সাথে এই যে কে এর গুণ, তাহলে -3, তাহলে -3 দুগুণে 6, তাহলে 6 0। হিসাব করো তুমি এখানে যে 15 আর 6 হিসাব করলে আসে কত আমাদের? 21। হ্যাঁ, তাহলে -21 দিলে +21 হয়ে যাবে। তাহলে -7a ইকুয়াল টু কত? 21। তাহলে এই ইকুয়ালটা আসবে কত? -3। -3 অ্যান্সার কত? -3। -3 ঠিক আছে, তো বের করে ফেললা। তার মানে সহজ কথা, এম এর মান কত হলে এর মান কত হলে লম্ব হবে? ডট গুণফল 0 আগে শিখে আসছি আমরা, ডট গুণফল 0 লম্ব হয়। এই কথাটা বারবার মনে রাখুন, পরীক্ষায় কারো না কারো বোর্ডে আসবেই। আবারও সেম একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে আমাদেরকে, বলছে এ এর মান এত, বি এর মান এত, এ ডট বি 4 হলে এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত? আরে কি জিজ্ঞেস করছে দেখো, বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তা আমরা তো মধ্যবর্তী কোণ বের করে শুরু জানি যে থিটা সমান কি হয়, যে কজ ইনভার্স উপরে ডট গুণের মান 4, আর নিচে কি হয়? এ এর মান বি এর মান, এ এর মান কত? 2, বি এর মান কত? 4, তাহলে 2 4 শেষ। 4 কাটা হাফ। কস কত ডিগ্রির মান হাফ হয়? কস 60 ডিগ্রির মান হাফ হয়। শেষ, মুখে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই কারণ আমরা এটাই শিখছিলাম যে সূত্র যে কজ ইনভার্স উপরে হয় ডট গুণ নিচে হয় এর মান বি এর মান। এবার এখানে ওরা মান দিয়েই দিচ্ছে, তোমার কোনো কষ্ট করতে হবে না, খালি ভাগটা করবো, শেষ। ওকে, এটা আমাদের ছিল এখান থেকে, এটা আমরা বুঝে ফেললাম এখান থেকে। ফাইন, এরপর দেখো আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা কি বলছে, একদম ধরে দেখি আমরা। বলছে এইগুলো -5 যে হলে এর দিক কোন অক্ষ বরাবর? -5 যে মানে কি? ওয়াই অক্ষের দিকে, কিন্তু মাইনাস মানে কি? নিচের দিকে। তাহলে নিচের ওয়াই অক্ষ কোথায়? ওয়াই অক্ষের দিকে। শেষ ঘটনা। বলছে কি a + b = √3 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তো এই কোণটা হবে কত? হচ্ছে 60 ডিগ্রি। কেমনে করবো আমরা? হোল স্কোয়ার করে দিব আমরা। a + b হোল স্কোয়ার করে দিলে সূত্র আসবে a² + b², তারপরে কি আসবে? যে 2ab cos θ। এই দেখো হোল স্কোয়ার করে দেবো, দেখাচ্ছি, ছোট্ট করে দেখা দিচ্ছে এখান থেকেই। হোল স্কোয়ার করে দিবা, এই যেটা বললাম আর কি, হোল স্কোয়ার করে দিবা, a² b², তাহলে 2ab cos θ আসছে, এরকম ছিল। হ্যাঁ, তারপর তুমি কি করছো দেখো, যে এই যে এই এ এর মান বি এর মান, এগুলোর মান হয়তো দেওয়া আছে, না দেওয়া নাই। বলছে এ ও বি উভয় একক ভেক্টর। দেখো মাথার মধ্যে ক্যাপ চিহ্ন ছিল, আসল খেলাটা এখানে আসলে। এই দেখো মানটা দেওয়া ছিল না, খালি বলছিল এ বি এরকম বলছিল। তো মাথায় ক্যাপ মানে কি? এরা একক ভেক্টর, আর একক ভেক্টর হলে মান কত হয়? মান হয় 1। তাহলে দেখো ওদের মানগুলো আমি 1 বসাইছি, এখান থেকে মধ্যবর্তী কোণটা আলফা চলে আসছে 60 ডিগ্রি। এটা ভালো একটা প্রশ্ন ছিল, তো মাথায় রাখতে পারো এই ধরনের প্রশ্নটা। চালাকি করছিল। তোমাকে কি বলছে পরেরটা 12 নম্বর দেখো, বলছে কি যে ZX সমতলে মান কত? খেয়াল করো, ZX সমতলে বলতে এই ধরনের প্রশ্ন বেসিকে করাইছিলাম। ZX সমতলে বলতে পারে YZ সমতলে, বলতে পারে XY সমতলে। কি করবা? ZX বললে Z এর মানটা নিবা আর X এর মানটা নিবা, নিয়ে স্কোয়ার করবা। তাহলে X এর মানটা কত? 2²। এই Z এর মানটা কত? -4 আছে, তাহলে -4²। তাহলে অ্যান্সার কত হবে? এখানে আসবে কত? 4, এখানে আসবে কত? 16, 20, √20 আসবে। √20 অ্যান্সার, √20 অ্যান্সার। যদি বলতো YZ তলে, তাহলে কী করতাম আমরা? Y এর মানটা নিতাম 3, তাহলে নিতাম হচ্ছে 3², আর Z এর মানটা কত? -4², এভাবে নিতাম আমরা। তাহলে যেই যে তল বলবে সেই তলের মানটুকু নিবা, শেষ, স্কোয়ার করবে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু বইয়ে কিন্তু এই প্রশ্ন আছে। সংজ্ঞাগুলো থেকে পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি সঠিক ভেক্টর নয়? নাল ভেক্টর কি আমরা বলি কি, যেটা সঠিক নয়। আর নিচের কোনটি ভেক্টর রাশি? বলছিলাম না ভেক্টর রাশি একটা চার্ট শুধু দেখাইছিলাম যে এই সবগুলো মনে রাখতে হবে। তো ক্ষেত্রফল, আয়তন, সময়, টর্কের মধ্যে টর্ক ভেক্টর রাশি, কারণ টর্কে আসলে দিক আছে। হ্যাঁ, তো এটা তোমাকে মনে রাখতে হবে এখান থেকে। তো গেল, এটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। পরের প্রশ্ন আমরা খুব দ্রুত দেখার চেষ্টা করি। এবার আমরা এক স্থিরে লাগাবো আর কি, পেজ বাই পেজ লাগাবো। নিচের চিত্র অনুযায়ী বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা কি জানি? বি এর উপর এর লম্ব বিক্ষেপ মানে কি? এর লম্ব বিক্ষেপ মানে a cos θ, লিখবো আমি কি? a cos θ।
তাহলে এই cos θ সমান কি লেখা যাবে এখানে? আমরা জানি কি এই cos θ লেখা যাবে হচ্ছে নিচে b আর উপরে কি a ডট b এরকম লেখা যাবে। এই তো সূত্র শিখে আসছি সরাসরি আমরা, তাই না? সরাসরি সূত্র শিখে আসছি, এটা হুদাই দিছে আর কি, ডিরেক্ট সূত্র থেকে দিচ্ছে। আমরা এখানে দেখি বলছে এত এত হলে, দেখো এই একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এত হলে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর হবে। এটা অ্যাডমিশন মাসের প্রশ্নটা খেয়াল করো। কি বলছে যে এইটার কিউ এর মান কত হলে এটা একক ভেক্টর হবে। একক ভেক্টর মানে কি? মান হচ্ছে 1। আর তুমি করবা কি, এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার, সব কিছুর স্কোয়ার মানে রুট ওভার এত 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 স্কোয়ার ইকুয়াল টু 1 ধরবো, কারণ কি বলছে একক ভেক্টর হবে। তো সব কিছুর স্কোয়ার করে আমরা ইকুয়াল টু কত ধরবো? 1 ধরবো। তো সব কিছু স্কোয়ার করলাম, হাফ স্কোয়ার কিউ স্কোয়ার, হিসাব করলে আসলে এত ইকুয়াল টু 1 ধরছি, এই হাফটার পাশে গেছে, হিসাব করছি, পরে আমি কিউ এর মানটা যখন বের করছি তখন খেয়াল করো কিউ এর মানটা আসছে কত? জাস্ট হচ্ছে 1/√2। তাহলে এই অঙ্কটা মনে রেখো, পরীক্ষা আসে তুমি কি করবা, একক ভেক্টর মানে কি, যে এই ভেক্টর যে মান এক্স ওয়াই জেড এদের মান বের করছি, মান বের করে 1 ধরছি, তাহলে ভিতরের মানটা চলে আসছে শেষ। একক ভেক্টর মানে কি হবে? ইকুয়াল টু 1 গেল। এটা আমাদের এখান থেকে একটা প্রশ্ন ছিল, আমরা সিরিয়াল করে আগাই দিয়ে থাকি। দেখো উপরটা কি বলছে আমাদের, আমরা একটু উপরে উঠাইনি কারণ আমাদের আরও জায়গা আছে। কি বলছে এখানে, যে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান, তাহলে সমকোণে ক্রিয়াশীল দুটি সমান বল, তাহলে পি পি মান যে কোনো একটি বলের কত গুণ হবে? হ্যাঁ, এই মানটা কত হবে? এই মানটা সবসময় কী হবে? √2 গুণ হবে, √2 গুণ হবে। কেন? কারণ দেখো তুমি যদি বসাই দাও যে সমকোণ বলছে না, তাহলে cos 90 শূন্য বাদ, আগেই বাদ, এটুকু বাদ, তো থাকবে কত? সমান মান যেহেতু, তাহলে পি স্কোয়ার যোগ পি স্কোয়ার, এটা করলে আসে কত? √2p। তাহলে শেষ, জাস্ট হিন্টস দেওয়াই ছিল যে সমকোণ সমান মান, আগে যাও অঙ্ক মিলে যাবে। বলছে এর উপর বিএল লম্ব বিক্ষেপ, বিএল লম্ব বিক্ষেপ মানে বি cos θ, আগেই শিখছি আমরা। কোন বল ভেক্টরের কার্ল শূন্য হলে, কোনো বল ভেক্টরের কার্ল শূন্য হলে জিনিসটা কী হবে? আমরা জানি কার্ল শূন্য হলে কি হয়, সংরক্ষণশীল এবং কি অঘূর্ণনশীল, এটা আমরা জানি, শিখে আসছি আমরা অলরেডি। আমরা 20 নম্বরটা দেখি। এখানে 20 নম্বরটা বলছে কি, যে চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ 9, স্রোতের বেগটা হচ্ছে 9, আর হচ্ছে নৌকার লব্ধিবেগ হচ্ছে আর, লব্ধিবেগটা হচ্ছে আর, কিউ এর মধ্যবর্তী কোণ, যে নৌকার বেগ কিউ এর মধ্যবর্তী কোণ বিটা, এইটুকু হচ্ছে বলেছে 30 ডিগ্রি। তাহলে নৌকাটি আড়াআড়ি পথে পার হতে হলে, আড়াআড়ি পথে পার মানে কি, সে এই দিকেই পার হতে চায়, এই বরাবরই সে পার হতে চায়, আড়াআড়ি পার হচ্ছে মানে θ90 আর কি। হ্যাঁ, আড়াআড়িতে পার হতে চায়, বলছে কত কোণে রওনা দিবে না, বলছে পার হতে চাই, তাহলে কি বলছে নৌকার বেগ কত হইতে হবে আর কি। দেখো এইটুক থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে পুরোটা কত? 120। একটা শর্টকাট শেখাই দিই, যদি তুমি খেয়াল করো যে এই নৌকার বেগ যা, স্রোতের বেগ যা, যে স্রোতের বেগ যা, নৌকার বেগ যদি তার ডাবল হয়, তাহলে কত কোণে রওনা দিলে এরকম আড়াআড়ি যেতে পারবে, সেটা তুমি মুখস্থ রাখো, হচ্ছে 120 ডিগ্রি। এটা নানানভাবে পরীক্ষা দিতে পারে। আবার অঙ্কটা শোনো, স্রোতের বেগ যদি 9 হয়, তাহলে 9-এর ডাবল, মানে স্রোতের বেগ যা হবে তার ডাবল বেগে যদি নৌকা নিয়ে কেউ রওনা দেয় 120 ডিগ্রিতে, তাহলে সে আড়াআড়ি পার হতে পারে, সোজাসুজি পার হইতে পারে। এবার এই অঙ্কটা চালাকিটা করছে, খেয়াল করছো, তোমাকে বলেই দিছে যে ভাই আমার স্রোতের বেগ এত, আর সে আসলে এত কোণে রওনা দিছে। কেমনি বুঝছে 120-এ রওনা দিচ্ছে? কারণ এইটুকু 30 আর এইটুকু তো 90 আমি জানি, দেখাই যাচ্ছে, তাই না? তাহলে পুরোটা কত? 120। তাই 120-এ রওনা দিছে, সে 9 বেগে স্রোত বইতেছিল, তাহলে কত বেগে গেলে আসলে আড়াআড়ি যেতে পারবে? ডাবল বেগে, 18 এরকম। যদি প্রশ্নে আসতো কেউ একজন 120-এ রওনা দিল, তারপরে স্রোতের বেগ হচ্ছে 8, তাহলে নৌকার বেগ কত হবে? চোখ বন্ধ করে 16, বুঝে পাচ্ছ তুমি? অথবা তোমাকে বললো একজন রওনা দিল 8-এ, সে নৌকা নিয়ে পার হইল, স্রোতের বেগ 8 না, অন্যটা দিই, যে স্রোতের বেগ হচ্ছে 3 আর নৌকার বেগ 6, তাহলে সে কত কোণে রওনা দিলে সোজাসুজি পার হইতে পারবে? তাহলে অ্যান্সার হচ্ছে 120। তাহলে এই প্যাটার্নটা তুমি মনে রাখবা, ঠিক আছে? অবশ্যই ডাবল হইতে হবে কার বেগ? নৌকার বেগ। যদি ডাবল দিয়ে দেয় 120 ভাববা না। হইতে পারে তোমাকে কি বললো যে স্রোতের বেগ হচ্ছে 6 আর নৌকার বেগ 3, তুমি ভাবা ডাবল আছে তো 120 মনে হয় না, 120 না। কারণ এবার কিন্তু তোমার নৌকার বেগ কম হয়ে গেছে, নৌকার বেগ কম হলে তো স্রোতে ধাক্কায় যাইতেই পারবো না, তার মানে এমন কোনো কোণ নাই যার জন্য তুমি সোজা পৌঁছাতে পারবা না, তাহলে হবে না, কিন্তু তখন সে কিন্তু হবে না। অবশ্যই ডাবল হতে হবে কার বেগ? নৌকার বেগটা বেশি হবে, বুঝতে পারছো? নৌকা নিয়ে পার হবা, আর 3 হচ্ছে কি স্রোতের বেগ। হ্যাঁ, স্রোতের থেকে নৌকার বেগ ডাবল হলে সেই ক্ষেত্রে 120 ডিগ্রি হয়। এই বাংলা কথাটা খুব মনে রাখো, সরাসরি তুমি অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবা, এটা দিয়ে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে, কারণ শর্টকাট যেহেতু। ওকে, ভালো কথাটা বুঝছি, বিশাল অঙ্ক করে বের করছে, দরকার না, আমরা এমনি বুঝছি। বলছে এত এবং এত এর তাদের লব্ধি হলে নিচের কোনটা সঠিক? আমি বলছে কি,
এদের লব্ধি হবে হলে কোটা সঠিক। আমি লব্ধি মানে কি যোগ করবো, যে এ আর এই যে বি আমি যোগ করবো, যে এ প্লাস বি, লব্ধি মানে কি এ প্লাস বি। তো এ প্লাস বি করার পরে আমি খেয়াল করলাম কি যে এই মানটা সে শূন্য। তার মানে কি শূন্য মানে কি যে এরা আসলে কি দেখো এরা নাল ভেক্টর। হ্যাঁ, শূন্য মানে নাল ভেক্টর। তো লব্ধি বের করতে বলছিল, লব্ধি বের করছি, পরে বললাম যে নাল ভেক্টর আর কি। হ্যাঁ, তবে দেখো এই অনেকগুলো সংজ্ঞা লেখা আছে, দেখতে পারো, সীমাবদ্ধ ভেক্টর, নাল ভেক্টর, একক ভেক্টর, বিপ্রতীক ভেক্টরটা স্পেশালি আমাদের লাগে অনেক সময় সময় বলে দিই। বিপ্রতীক ভেক্টরটা কি, যেই ভেক্টরের মান মনে করো যে 3, তাহলে বিপ্রতীক ভেক্টর হবে 1/3। যদি মান হয় হচ্ছে 8, তাহলে মান হবে কত 1/8। ঠিক আছে, এরকম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। তো এটা আমাদের গেল এখানে যে নিচের কোনটির দিক সুনির্দিষ্ট নয়, নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়, শূন্য ভেক্টর দিক হচ্ছে নির্দিষ্ট নয়। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো স্থানান্তর করা না দেওয়া যায় তো সেটা কী বলে, সীমাবদ্ধ ভেক্টর বলে। সরাসরি পরীক্ষা আমাদের এগুলো আসতে পারে আর কি। হ্যাঁ, মানে সংজ্ঞাগুলা এই যে একটু আগে বললাম যে বিপ্রতীক ভেক্টরটা, যে কোনো ভেক্টর যদি পাস হয় তাহলে বিপ্রতীক ভেক্টর কী হবে 1/5, যে ঠিকই থাকবে, খালি কী হবে 1/5 হবে এরকম, অন্য সব কিছু ঠিক থাকবে, যে থাকলে যে, আই থাকলে আই, কিন্তু খালি মানটা চেঞ্জ হবে আর কি, উল্টাই যাবে। বলছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমান দুটি ভেক্টরকে কি বলে, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয়, তাহলে একই দিকে ক্রিয়াশীল যেহেতু সমজাতীয়, অসমান হোক সমস্যা নেই, একই দিকে ক্রিয়াশীল হইলেই বলবো কি সদৃশ ভেক্টর, একই দিকে ক্রিয়াশীল হইলেই বলবো কি সদৃশ ভেক্টর। হ্যাঁ, গেল আমাদের এইটুকু। আমাদের এখান থেকে হচ্ছে ভেক্টর বেশি সংজ্ঞা, তুমি কি কি বুঝলা, যে ভেক্টরের সংজ্ঞা থেকে আসছে, তারপরে হচ্ছে ওই যে আই জে কে ক্রস গুণনগুলো দিয়ে আসছে, সামনে ত্রিভুজ সূত্র দিয়ে আসবে, লব্ধি থেকে আসবে, হ্যাঁ, ডট গুণ ক্রস গুণ থেকে আসবে, সব জিনিসগুলো থেকে আসবে মোটামুটি। দেখো এদিকে আসছে বিগত বছর আসলে এখান থেকে 25টা প্রশ্নের মতো আসছে আর কি, মানে প্রত্যেক বড় আসলে মোটামুটি 2টা করে দিচ্ছে আর কি, মোটামুটি 2-3টা করে দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নাই। এখানে কি দেওয়া আছে, বহুপদী প্রশ্নগুলো আছে, যে বিনিময় শুধু মেনে চলে কে, ভেক্টরের যোগ, ভেক্টরের গুণ, ক্রস গুণ মেনে চলে না, এই কথাগুলো একটু পড়তে হবে, এটা প্রয়োজন। তাই আমি বহুপদীগুলো স্কিপ করতেছি, বহুপদীগুলো তুমি পড়বে এখান থেকে। আর এইটা তো আগেই শিখেছি যে যদি লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, তো আগেই শিখেছি না সরাসরি। দেখো দেখেন এটা লব্ধির প্রশ্ন দিচ্ছে যে পি ও কিউ দুটি ভেক্টরের ক্ষেত্রে বলছে পি এর মান যদি বেশি হয় তাহলে লব্ধি পি এর নিকটবর্তী, কথা সত্য, এই মানটা বড়, পি এর মানটা বড়, পি এর মানটা হচ্ছে 10 মনে করো। হ্যাঁ, আর কিউ এর মানটা মনে করো কত, যে কিউ এর মানটা মনে করো যে 8, যেহেতু এর মানটা বেশি, লব্ধিটাও এর দিকে থাকবে, কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকবে, এটা বলছে পি এর নিকটবর্তী হবে। যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, হ্যাঁ একদম মাঝখান দিয়ে যাবে, সমান হলে সমদ্বিখণ্ডিত করবে, শিখেছিলাম না যে থিটাটা কি হবে, থিটাটা কি হয় α/2 হয়, সমদ্বিখণ্ডিত করে সমান সমান মান হলে। আর যদি পি এর মান বড় হয় তাহলে লব্ধি কিউ এর নিকটবর্তী, না এটা হবে না, এই দুটো রাইট হবে, এক আর দুই রাইট হবে। হ্যাঁ, তো এগুলো আমাদের সেই একই জিনিসের উপর বেস করেই আসছে, তো আশা করি এখান থেকে পারা যাবে আর কি। দেখো এগুলো আসছে সমান ভেক্টর বৈশিষ্ট্য আমরা জানি, আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী বোর্ডে, আমরা পরবর্তী বোর্ডে চলে যাই। একটা বোর্ড আমরা দেখলাম, এখানে অভিন্ন তথ্যভিত্তিক ইত্যাদি প্রশ্ন আছে। দেখো এখানে কী কী থাকতে পারে, আমরা অভিন্ন একটা দেখি, ময়মনসিংহ 23-এর একটা অভিন্ন তথ্যভিত্তিক দেখি একটা, তারপরে আমরা বোর্ডের আমরা আরও প্রশ্নগুলো আমাদের চলে যাব। বলছে a + b = এত, a - b = এত, বলছে b ভেক্টর তাহলে কী হবে, তুমি কী করবা, তোমাকে কী করতে হবে, বি ভেক্টরটা বের করতে হবে। কী করা যায়, তুমি এমন কিছু করবা যেন বি ভেক্টর থাকে। তাহলে তুমি এক কাজ করো, এই এ থেকে বি বিয়োগ দিয়ে দাও, তো বিয়োগ দিলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, যদি বিয়োগটা করো আর কি। তাহলে বিয়োগ করলে কী হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেবা, বিয়োগ করলে কী আসবে দেখবা, এটা কাটা যাবে, থাকবে 2b থাকবে, 2b। তাহলে এখানে বিয়োগ করবা, বিয়োগ করে একটা মান পাওয়া, যেমন এখানে বিয়োগটা করছি আমি, এ থেকে বি বিয়োগ করলাম, যে 8 থেকে 10 বাদ দিলাম, -4 থেকে 12 বাদ দিলাম, 12 থেকে -6 বাদ দিলাম, তো বাদ দিলে আসছে কত মধ্যে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে। 2b = এইটা, তোমাকে বলছে বি ভেক্টর কত, বি কী বলবো 2 দিয়ে ভাগ করে দিবা, তো ভাগ করলে কত আসবে, 18 থেকে আসবে 9, 16 থেকে আসবে হচ্ছে কি 8 আসবে, আর -2 থেকে আসবে কত, শুধু কে, এরকম। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা গেল, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। 22 সালের প্রশ্নগুলো একটু দেখে আসছে, সেম আমরা আরেকটা বোর্ডে একটা অ্যানালাইসিস করি, দেখি চিনতে পারি কিনা। অলরেডি দেখো একটা প্রশ্ন তুমি কমন পেয়ে গেছো, এটা করে আসছিলাম না, যে এত 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 একক ভেক্টর হলে এম এর মান কত। একক ভেক্টর মানে কি, এগুলোর যে মান হবে, এগুলোর যে মান বের করবো আমি, এগুলোর যে মান বের করব, এই মানটা =1 ধরবো, শেষ। এই যে মান বের করলাম =1 ধরবো, হয়ে যাবে মান। একটু কিন্তু ওটা আসছিল, এটা পারতে হবে আর কি। পরটা দেখো বলছে এত এত ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। দেখো আমরা আগে শিখেছিলাম ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হয়, cos ইনভার্স। এর নিচে ভেক্টরটার মান হবে, নিচে ভেক্টরটার মান কত, যে 2√2 যা যা আছে স্কোয়ার লিখলাম, এত স্কোয়ার, 2√3 স্কোয়ার, হ্যাঁ লিখলাম। আর উপরে কি বসবে, খালি ওয়াই অক্ষের মানটু বসবে। ওয়াই অক্ষের মানটু কত, যে 2√3। তো এই মানটু তুমি বসাই দিয়ে এখন দেখো হিসাব করলে 30 ডিগ্রি আসছে, হয়ে যাবে। এটা অলরেডি শিখছি আমরা, এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ। দেখছো আমাদের এই ক্লাসটা করার পরে MCQ CQ সবই আসলে পারতেছো তুমি আসলে।
পরটা কি বলছে যে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে। কি বলছে? ভেক্টরকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে এই গুণফল একটা ভেক্টর হবে। তাহলে নিচের কোনটা সঠিক? দেখো কোনটা সঠিক? ক্ষমতা আছে, তারপরে বলের ঘাত আছে, তারপর আছে হচ্ছে চাপ আছে, ঘাত আছে। বলের ঘাতটা হবে। কেন বলের ঘাতটা হবে? আমরা জানতাম যে বলের ঘাত যে সমান সমান হচ্ছে এরকম এফ ইন্টু টি। এফ ইন্টু টি এর মধ্যে এফ হচ্ছে ভেক্টর, তো ভেক্টরকে আমি স্কেলার দিয়ে গুণ করছি কিন্তু পাইছি আবার কি ভেক্টর। তো এটা তোমার সূত্রটা তোমার জানা থাকলেই হইতো। যারা নিউটনের বলবিদ্যা পড়ছো তারা সূত্রটা জানো, তারা করতেই পারবা সহজে। হ্যাঁ, তো এটা আমাদের গেল। দেখো দেখবা একই টপিক ঘুরে ফিরে আসবে মোটামুটি। তারপর এখানে কি বলছে একটা প্রশ্ন, যে নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? অলরেডি পড়াইছি তোমাদেরকে, স্কেলারকে ভেক্টর বানাই কেডা? স্কেলারকে ভেক্টর মানে গ্রেডিয়েন্ট বলছিলাম না, সেই গ্রেডিয়েন্ট অপশনে থাকবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, তুমি এক কাজ করো ভাই, একবার তুমি বৈশিষ্ট্য আরেকবার পড়ে ফেলো, খাতায় দিয়ে লিখছি না, আরেকবার পড়ে ফেলো কী কী, যে এটা দ্বারা কী কী বোঝায়। তারপরে এখানে আমরা এদিকে একই ভাবে দেখি আরেকটা প্রশ্ন ছিল, বলছিল যে আর ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু শূন্য, মানে লব্ধিটা আমাদের শূন্য। লব্ধি যদি শূন্য হয় তাহলে কী ঘটনা ঘটবে? তাহলে বলছে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হবে। খেয়াল করো কি বলছে, আমরা দেখি অ্যান্সারটা, যে এখানে কী বলছে, যে যদি শূন্য হয় তাহলে কখন শূন্য হবে? দুটো যোগ করে শূন্য আসছে, যে মূল ভেক্টর অসমান ও বিপরীতমুখী না, অসমান হলে হবে না, শূন্য হয়েছে মানে অবশ্যই সমান হতে হবে, এটা হবে না, এটা ভুল। মূল ভেক্টর অসমান, আবারও ভুল কথা বলছে। মূল ভেক্টরই সমান, হ্যাঁ, সমমুখী হবে না। এইটা মূল ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, মানে একটা মান 5 আর একটা মান কত? বিপরীতমুখী 5, তাই কত যোগ করলে কত হবে? শূন্য হবে। 5 একটা -5 হবে তখন, এই বোঝাইছে। তো এটা আমরা এখান থেকে বুঝলাম। তারপরে খেয়াল করো, আমাদের বলছে এখান থেকে যে a ইকুয়াল টু 3i প্লাস 6j এর উপর লম্ব কোনটি? লম্ব কোনটি? লম্ব বের করবো কীভাবে? লম্ব হচ্ছে আমাদের এইটা, এটার উপর লম্ব কী হবে? যে এতর উপর লম্ব সরাসরি বের করার নিয়ম কি? আমি জানি যে এই ভেক্টরটার সাথে যে লম্ব, আমরা জানি লম্ব হলে ডট গুণফল করলে শূন্য আসবে, ঠিক কিনা? আর ডট গুণফল শূন্য কার লগে আসে? দেখো চেক করবা, এর লগে ডট গুণ করবা, ওর লগে ডট গুণ করবা, করে দেখবা কার লগে ডট গুণ শূন্য আসে। তো সহজ নিয়ম হচ্ছে, এখানে আই আছে আর জে আছে, তাহলে কে জাতীয় যে রাশিটা থাকবে সেটা হবে অ্যান্সার। কারণ আয়ের সাথে গুণ করে এখানে আই নাই, তাহলে শূন্য আসবে। জের সাথে গুণ করে এখানে জে নাই, শূন্য আসবে। কে এর সাথে গুণ করে এখানে কে নাই, তাহলে শূন্য আসবে। সব মিলে যোগ করলে শূন্যই হবে। তাহলে শর্টকাট হচ্ছে আই জে কে থাকলে অ্যান্সার দেওয়া হয় কে দিয়ে, যদি অ্যান্সার থাকতো আই আর কে দিয়ে, অ্যান্সার তো জে দিয়ে, এইভাবে। তাহলে ডট গুণফল শূন্য হলে লম্ব হয়, ওই কনসেপ্ট থেকেই আসছে। এবং দেখো বিগত বছরে কিন্তু এই টাইপটা অনেকবার আসছে, অলরেডি প্র্যাকটিস করলাম না আমরা, অলরেডি প্র্যাকটিস করলাম। নতুনটা দেখি আমরা। তারপরে আমাদের বলছে কি, যে বলের উপাংশ বলছে, উপাংশে একটা দেখি কি বলছে, আসো উপাংশ একটা বলছে, বলছে যে a ইকুয়াল টু এত ভেক্টরটি এক্স ওয়াই সমতলে অবস্থিত, খুবই ভালো, যার উপরে লম্ব ভেক্টর জেড অক্ষ বরাবর হবে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে, ও আচ্ছা, তো অ্যান্সার বলছে, আমরা হচ্ছে এই প্রশ্ন দেখি, আমরা তো প্রশ্ন ভাবছিলাম আমরা উদ্দীপক লেখা। এখানে কি বলছে দেখো, যে এই হচ্ছে আমাদের ও জেড ও ওয়াই, একটা মান দিয়েছে 20 নিউটন, বলছে 11 ডিগ্রি বা কিছু একটা ডিগ্রি। বলছে ও জেড বলের উপাংশ কত? সমস্যা নেই, এই দেখো ও জেড, তো যার সাথে কোণ তার দিকে আসবে কত? কজ। আর যার সাথে কোণ নাই, দেখো যার সাথে কোণ এদিকে কোণ, তাহলে এদিকে কজ আসবে। আর ঠিক তার লম্ব দিকে আসবে সাইন, তাহলে কী হবে আমাদের 20 সাইন এর কত ডিগ্রি? 31 ডিগ্রি, আসলে এটা হচ্ছে 31 ডিগ্রি, 31 ডিগ্রি। তাহলে 20 সাইন 31 ডিগ্রি হবে, শেষ, সহজ বাংলা, মান বসাই দাও। শিখছি না লম্ব উপাংশের বেলায়, শিখছিলাম, অলরেডি শিখেছি আমরা। যে বলছে একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? সরণ বলি আমরা এটাকে। এইটা বলছে যে আই প্লাস জের মধ্যবর্তী কোণ, খুবই সহজ, মধ্যবর্তী কোণ যে বের করতে হয়, উপরে ডট গুণ করবা, যে তীর সমান কী হবে? চোখ বন্ধ করে তুমি ডট গুণ, উপরে ডট গুণ করবা, যে সাথে ডট গুণ করবা, তাহলে যে সাথে আই আছে শূন্য হবে, যে মিলে 1 হবে, উপরে 1, নিচে কত? নিচে এগুলোর মান হবে, এটার মান কত? 1, এটার মান কত? হচ্ছে √2, তাই না? কজ ইনভার্স 1/√2 কখন হয়? 45 ডিগ্রি হলে হয় 1/√2, বোঝা যাচ্ছে তো, ডান। ওকে, তো এই পেজটা আমরা দেখে পেলাম এখান থেকে। তা বলছে কি, দেখো এমন কত হলে লম্ব হবে, আগে শিখছিলাম, এগুলো সেম করে আসলাম। লম্ব কখন হবে? যে ডট গুণফল করে শূন্য ধরবো, এটা করছিলাম আমরা, একটু আগে করছি, ডট গুণফল করে শূন্য ধরবো, এটা ব্যাখ্যা দেওয়া আছে আমরা। আর পরটা দেখি, যে বলছে এটা, যদি ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তখন তাকে কী বলে? দেখো কি বলছে, যে এক্স ওয়াই জেড ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র, তো তখন তাকে কি বলে? তখন ডাইভারজেন্স বলে। কেন ডাইভারজেন্স বলে? ডাইভারজেন্স সংজ্ঞা, কিন্তু তারপরে তুমি মনে রাখবা কীভাবে, যে ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, এই স্কেলার ক্ষেত্রকে আমরা কখন করি? যে হচ্ছে ডট গুণ করি, ডট গুণ করার পরে জিনিসটা কী হয়? স্কেলার হয় না? তো এটা বলছে যে ভেক্টর অপারেটর ও আমাদের ওই যে কোনো একটা ভেক্টর রাশি যদি ডট গুণ করি তাহলে সেটাকে ডাইভারজেন্স আমরা মেইনলি বলি। তো ওটাকে এভাবে লেখা হয়, যদি এত একটি ব্যবকলনীয়, মানে ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্রকে ডাইভারজেন্স বলে আর কি। হ্যাঁ, তো এটা তুমি এখান থেকে মনে রাখলাম।
তো এটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখে আসো এরপর কি বলছে যে নিচের কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি কোনটা, সরণ, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স। ডাইভারজেন্স স্কেলার রাশি, গ্রেডিয়েন্ট ভেক্টর, কার্ল ভেক্টর, সরণ ভেক্টর। তো ডাইভারজেন্স কোনটি স্কেলার রাশি, গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি, কার্ল ভেক্টর রাশি, ডাইভারজেন্স হ্যাঁ স্কেলার রাশি। একই প্রশ্ন দুবার আসছে, দেখো এটা 22 সালে আসছিল, 16 সালে আসছিল, আবারও 22 সালে আসছে, 16 সাল থেকে 22 সালে আসছে, বোর্ডের প্রশ্নে আসছে। বলছে 3 ও 4 নিউটন মানে দুটি বল একটা বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে ভেক্টর গুণফল কী হবে? লম্বভাবে ক্রিয়া করলে কি হয় যে হচ্ছে sin 90। তাহলে বলছে ভেক্টর গুণফলের মান, ভেক্টর গুণফল মানে তোমাকে বুঝতে হবে কি যে ক্রস গুণ বের করতে বলছে, ভেক্টর গুণফল। তাহলে এবি সাইন থিটা, তাহলে 3 4 12 আর sin 90 তো 1, তাহলে 12 হবে শেষ। তারপরে আমাদের কি বলছে এখানে, কি বলছে যে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে বলছে এটা ডাইভারজেন্স বের করো। ডাইভারজেন্স বের করা খুবই সহজ, আমরা বের করতে পারি এভাবে। কী করবো আমরা যে এক্সের সাহায্যে আমরা এটা করবো, মানে আই দিয়ে আই মানে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো আর কি, এরকম পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। আর এটাকে করবো আমরা ওয়াইয়ের সাপেক্ষে, এটা কিন্তু ওয়াই নাই তাহলে শূন্য হবে। এটাকে করবো জেডের সাপেক্ষে, মানে কে করতে হয় জেডের সাপেক্ষে, জেড নাই শূন্য হবে। তাহলে খালি এইটুকুই হবে অ্যান্সার। এক্স স্কোয়ার কত আসবে 2x। আমরা শিখছিলাম যে ডাইভারজেন্স বেলায় শুধু আই দিয়ে আয়েরটা করতে হয়, জে দিয়ে জেডটা গুণ করতে হয়, কে দিয়ে কেটটা গুণ করতে হয়, আমরা শিখছিলাম তাই না? তো এটা হচ্ছে আমাদের এখানকার জিনিস। তো এটা আসলে বোঝা গেছে এখান থেকে আমরা পারবো। সমজাতীয় অসমান ও বিপরীত মানের ভেক্টরগুলোকে কি বলে? সমজাতীয় অসম মান আর কি। তাহলে সমজাতীয় অসমান বিপরীত মুখ মানে কি? বিপরীত দিকে মানে কি? যে হচ্ছে বিসদৃশ ভেক্টর, একই দিকে হলে কি সদৃশ ভেক্টর। এটা মানে ভেক্টরের সংজ্ঞা থেকে আসছে, গত বছরও সংজ্ঞা থেকে আসছিল, 23 সালেও সংজ্ঞা থেকে আসলো, 21 সালেও সংজ্ঞা থেকে আসছে। তো সংজ্ঞাগুলো পড়তে হয় তোমাকে, তাহলে সংজ্ঞাগুলো দিলে প্যাটার্নটা তুমি খেয়াল করো, তোমাকে সংজ্ঞাগুলো পড়তে হবে। তারপর হচ্ছে এই যে আই জে কে এর ক্রসগুলো প্রতি বছরই দিচ্ছে, তোমার এই বছরও থাকবে। তুমি প্যাটার্নটা কিন্তু বুঝে ফেলছো জাস্ট এই ক্লাসটা করে, এই তুমি জিনিসগুলো ফলো করে যে প্যাটার্নটা বুঝছো যে হ্যাঁ এই জিনিস আসে এই জিনিস আসে, তো ওইটুকু তুমি ভালো করে করো না। মধ্যবর্তী কোন পরীক্ষা আসে তো এমনিতেই পারো, মধ্যবর্তী কোন তো এমনিতেই পারো তুমি। আর দ্বারা কী বোঝায় দেখাচ্ছিলাম চিত্রের মধ্যে ছড়াই পড়েছে মানে কি ডাইভারজেন্স পজিটিভ, হ্যাঁ। আর এটা কি বোঝাইছে যে ডাইভারজেন্স শূন্য আর কি, একই দিকে সলিনয়েডাল। আর ভিতরে ঢুকছে মানে কি সংকোচন, মানে কি যে ডাইভারজেন্স ঋণাত্মক। ঋণাত্মক মানে কি আয়তনের সংকোচন, ঘনত্ব বৃদ্ধি। সুন্দর করে লেখা আছে, এটা একবার চোখ বলে ফেলো এখনই ভিডিওটা পজ করে, এখনই একবার হয়ে যাক, এটাকে, হ্যাঁ। ওকে রেডি, 1 2 3 1 2 3 ডান। পরেরটা কি বলছে দেখো 54 নম্বরে, যে এই একটা ভেক্টর ওবি ওএ ওপি জিজ্ঞেস করছে এ ও বি যে তলে অবস্থিত পি ও কিউ সেই তলের উপর লম্ব। তাহলে এ ও বি যে তলে অবস্থিত পি ও কিউ সেই তলের উপর লম্ব, মানে এইভাবে খাড়া, এরকম জিনিসটা এই বড় জিনিসটা আছে উপরে আর নিচে এরকমভাবে দেখানো আছে। বলছে এ ক্রস বি এর দিক তাহলে কী হবে? এ ক্রস বি এর দিক হবে হচ্ছে এরকম। আমরা জানি কি নিয়ম কী ছিল, এ ক্রস বি, তাই না? তাহলে নিয়মটা হচ্ছে এরকম, এ ক্রস বি। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে মোট পাকাবো। আমরা প্রথম ভেক্টরের দিকে হাত বসাইলাম, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে মোট পাকাবো। কোন দিকে বোঝাচ্ছে? নিচের দিকে। তো নিচের দিকে মানে কি যে কিউ এর দিকে, নিচের দিকেটা, তাহলে ও কিউ হবে দিক। তাহলে কোথায় আছে? ও কিউ এর দিকে। মানে ভেক্টরের দিকের একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছিল, ভেক্টরের দিক কেমন বের করতে হয়। বলছে এই ভেক্টরটা একটা কি ভেক্টর হবে, হ্যাঁ। তো কীভাবে বুঝবো কী ভেক্টর? তো আমি ভেক্টরগুলো মান বের করি, তো মান বের করলে আসবে কত এখানে, যে হচ্ছে যে √3 আর নিচে একটা 3 আছে, মানে 1 আসবে, একক ভেক্টর। ভেক্টরের মানটা বের করবা, ভেক্টরের মান বের করে যদি 1 হয় তাহলে একক ভেক্টর শেষ। শূন্য হলে বলতাম কি নাল ভেক্টর। এই ভেক্টরটা মান বের করছি আমি, মান বের করে 1 আসছে, তাহলে একক ভেক্টর হবে। এভাবে তুমি বুঝবা জিনিসগুলো। আর এই যে এই নোটটাও একবার পড়ে ফেলো, যে হ্যাঁ এই যে কার্ল কখন কি হয়, শূন্য হয়, তারপরে এই যে এটা তখন সংরক্ষণশীল হয়, এগুলো একবার পড়ে রাখতে পারো, অলরেডি আমরা পড়াইছি জিনিসগুলো। বলছে এ ও বি ভেক্টরদ্বয় সামান্তরিকের কর্ণ যদি হয় তাহলে ক্ষেত্রফল কীভাবে? সামান্তরিক কর্ণ হলে হবে কি হাফ ক্রস বি তার মান, তাহলে এ ক্রস বি করে মান বের করে হাফ করতে হবে। আচ্ছা এটা আমরা বুঝলাম এখান থেকে। তো এইভাবে সেম জিনিস, হ্যাঁ। বলছে পি ও কিউ দুটি ভেক্টরশীল মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত হয়? তো মানটা বসাই দিবা 2pq cos আলফা মানে 120 ডিগ্রি, বসালে হাফ আসছে, কাটাকাটি এরকম থাকছে। মানে এটা জাস্ট এমনি একটা প্রশ্ন দিচ্ছে আর কি, আহামরি তেমন কিছু না, হ্যাঁ। তো এই জিনিস গেল এখান থেকে। দেখো তো এই যে সেম একইভাবে, তবে এখানে আবার কি বহুপদীগুলো আসা শুরু করছে, এখানে এই যে অভিন্ন তথ্যভিত্তিক আসা শুরু করছে এরকম। তো এইগুলোই ঘুরে ফিরে আমাদের পরীক্ষা আসে। দেখো একই প্রশ্ন, প্যাটার্নটা দেখে এবার, দেখো সেম জিনিস আসছে। যোগেরটাকে দেখাই দিই, অনেকে যোগেরটা প্যারা খায়, যোগ আছে কিন্তু মাঝখানে, তো এখানে ক্রস গুণ না, তাহলে জে এর সাথে আমি করবো কি এরকম, এই জে দিয়ে আমি আগে এইটার ক্রস গুণ করবো। কে যখন ক্রস গুণ করবো তুমি এটাকে, তাহলে জে ক্রস কে, তাহলে আসবে কত হচ্ছে জে ক্রস কে, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, এই কে দিয়ে কেটাকে গুণ করবো আমি, তাহলে কে ক্রস কে, এরকম হবে জিনিসটা আর কি। তো একই জিনিসের ক্রস করলে কত হয়? শূন্য হয়।
ভিন্ন জিনিসের ক্রস করলে কি হয় আই হয়, মানে জে কে, তাহলে অ্যান্সার আসবে আই। তো এবিসিডিতে আই জে কে, জে এর পরে কে আসা উচিত তাই আসছে, মানে প্লাস আই, মানে শুধু আই, তাহলে শুধু অ্যান্সার কোথায় আছে, শুধু আই আছে। এভাবে তো যোগ থাকলে তুমি করবো কি, মানে ব্রাকেট দিয়ে ভেঙে দিও, মানে এরকম আছে মনে করো 2 + 3, আর এখানে আছে মনে করো এম, তাহলে কি হবে 2m, বা যোগ দিয়ে কি 3m, ওই জিনিসটা আর কি। তো যোগ বলে আমার তেমন কিছু না। দেখো ওই যে বলছে ওয়াই জেড, তাহলে ভেক্টরের মান কি বলছিলাম, তাহলে ওয়াই জেড বলছিলে ওয়াই এর মানটা নিবা আর জেড এর মানটা নিবা, 2 আর 3 স্কোয়ার করবা, 9 আর 4 13 আসবে, তাহলে ওটা 13। হ্যাঁ, তো এইভাবে তুমি চাইলে বের করে ফেলতে পারবা আশা করি, হ্যাঁ, যে আসলে এখান থেকে এই প্রশ্নগুলো দেখতে হবে। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে কি ভেক্টরের ত্রিভুজ সূত্র, এটা একটু বলে দিই, এটা পরীক্ষা আসতে পারে, একটা জিনিস খেলে বাদ আছে, এটা বলে দিই। ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র বলছিলাম যে এমসিকিউর মধ্যে বলবো, তো ত্রিভুজ সূত্রটা আমি একটু বলে দিই। ত্রিভুজ সূত্রটা পরীক্ষা আমাদের দরকার হতে পারে। তো কীভাবে লিখতে হয়, মনে করে এরকম লেখা আছে যে তোমাকে বুঝাইছি কি, যে এটা হচ্ছে আমাদের কি, যে পি ভেক্টর, এটা বলছে এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, যে তোমাকে এরকম করে দেওয়া আছে, হ্যাঁ, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দিয়ে বলছি কি এখান থেকে কী লেখা যায়, তো মনে রাখবা ত্রিভুজ সূত্র থেকে লেখার নিয়ম কি, দেখবা যে দুইটা ভেক্টর একই দিকে আছে, যে দুইটা ভেক্টর একই দিকে তাদেরকে যোগ করে দিবা। দেখো এই যে পি আর কিউ একই দিকে আছে, কেমনি বুঝলাম, পি এইদিকে গেছে আর এইদিকে কিউ গেছে, প্যারেন্টটা সেম আছে না, তো ওদেরকে তুমি যোগ করে দিবা। তো যোগ করলা পি যোগ কিউ, যোগ করলা সমান সমান কী হবে, সমান সমান অন্য বাহুটা হবে, তবে অন্য বাহুটাকে অবশ্যই বিপরীত ক্রমে থাকতে হবে। দেখো তো বিপরীত ক্রমে আছে কিনা, গেলাম আমার এদিকে আসতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এদিকেই তো জিনিসটা আছে, তার মানে একই ক্রম, মানে বিপরীত ক্রম, ও একই দিকে আছে, গেলাম বিপরীত ক্রমে নাই, তাহলে বিপরীত ক্রমে যদি নাই, তাহলে সামনে একটা মাইনাস দিব, শেষ। আরেকটা করে দেখাই, মনে করে এরকম তোমাকে দিচ্ছে আর কি, হ্যাঁ, এরকম দিলাম, তারপর এরকম দিলাম, তারপর এরকম দিলাম, হ্যাঁ, এরকম দিলাম, তারপর নাম দিলাম, এটাকে দিলাম এ, এটাকে বললাম যে বি, এটাকে বললাম সি, তাহলে কী লেখা যাবে, তুমি চোখ বন্ধ করে যে দুজন একই দিকে তাদেরকে লিখবা আগে, যারে মধ্যে তারা লেখো, তুমি এ আর বি লেখো, মনে করে লেখো এ আর বি, একই দিকে আছে, তুমি লিখবা এ প্লাস বি, দেখো এ এই যে বি একই দিকে, সমান সমান চোখ বন্ধ করে আগে অন্য ভেক্টর লিখা নিবা, তারপরে প্লাস নাকি মাইনাস, গেলাম এদিকে, আমারটা থাকা হচ্ছে ছিল এই ক্রমে, তাহলে বিপরীত ক্রম হইতো, কিন্তু না, ও একই ক্রমেই আছে আসলে, যেহেতু একই ক্রমে তাহলে সামনেটা মাইনাস দিয়ে দেবো, শেষ। এই তো এইভাবে তোমাকে ভেক্টরের ত্রিভুজ সূত্রগুলো লিখতে হয়। বা আরেকটা দেখাই দিই আমি, মনে করি এরকম আসছে একটা, হ্যাঁ, এরকম আসছে, কোথাও আছে মনে করি এল, এখানে আছে এম, এখানে আছে এন, এখানে এরকম আছে মনে করো। আবার দেখো কোন দুইজন একই দিকে আছে তাদেরকে লিখবা, দেখো এল আর এম একই দিকে, সরি এম আর এন একই দিকে, তাহলে লেখো এম প্লাস এন। এবার চোখ বন্ধ করে আগে অন্য ভেক্টরটা লিখে নিবা, প্লাস নাকি মাইনাস, এদিকে গেল একই ক্রম, তাহলে এই যে এদিকে আসলে এক ক্রম হইতো, কিন্তু না, এটা বিপরীত ক্রমে আছে, উল্টা দিকে আছে, আর বিপরীত ক্রমে থাকতে হয়, তাহলে মাইনাস আর দিব না, যা আছে তাই। এইভাবে আমরা আসলে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, আসতে পারে ত্রিভুজ সূত্রগুলো। তো তুমি যেটা খেয়াল করে বুঝলা যে ভেক্টরের সংজ্ঞাগুলো আসতেছে, তারপরে হচ্ছে আমাদের স্পেশালি ভেক্টরের সংজ্ঞাগুলোর পাশাপাশি কি আসছে, যে ওই যে হচ্ছে আই ক্রস জে এগুলো আসছে, লব্ধির কিছু জিনিস আসছে, ডট গুণফল আসছে, লম্ব হবে, এম এর মান কত হলে সমান্তরাল হবে, সমান্তরালগুলো কিন্তু শিখেছি আমাদের বোর্ড এমসিকিউর মধ্যে, মানে বেসিক এবং সিকিউর মধ্যে। তো বেসিক সিকিউর মধ্যে যেটুকু দেখাইছি ওইটুকু এনাফ, তুমি মোটামুটি এখন এখানে যায় প্রশ্ন তুমি মোটামুটি পারবা আর কি। তো তোমার কাজ 23, 22, 21 এরকম করে ম্যাক্সিমাম প্রশ্নগুলো করে ফেলা, যেন তুমি এখান থেকে আসলে খুব সুন্দর মতো দাগাইতে পারো, করতে পারো। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই দেখা হবে, আল্লাহ হাফেজ।